আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক প্রক্টর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে চায় আমেরিকা। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে অপেক্ষায় চীন। সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। এবং মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনা সাজানো, দাবি আসামির পরিবারের পরকীয়া সম্পর্ক ছিল বলছেন স্থানীয়রা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। জুলাই আন্দোলনের প্রতীক শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। সকালে শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-২ এবং ৪-১-২-৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। দেশবাসীকে এটা আশ্বস্ত করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার, যেটা জাতির একটা বড় প্রায়োরিটি, এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শহীদ আবু সাইদের বড় ভাই রমজান। সেই এখতিয়ার আদালতের। থ্যাংক ইউ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লিখেছেন, আজ সন্ধ্যে ৭টা৩০ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ১৫ মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, চীন সফর সার্বিকভাবে সফল হয়েছে। চীন সরকার বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে কাজ করতে চায় বলেও মন্তব্য ফখরুলের। বাতেন বিপ্লবের রিপোর্ট। চীন সফর সম্পর্কে জানাতে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এতে অংশ নেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।
লি হংসং এর সঙ্গে। ফখরুল বলেন 5 দিন ব্যাপী এই সফরে চীনা কমিউনিস্ট পার্টি এবং চীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিনিময় হয়েছে, যেখানে চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হংসং, সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী মিস্টার লিউ জিয়ানচাও, সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিসেস সান হাইয়ান। এই বৈঠকে পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপি মহাসচিব বলেন, বিগত 17 বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চাওয়া হয়েছে। বিগত 17 বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি, যেটা তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া, জহিরুদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার উপস্থিত ছিলেন। বাতল বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের ঘটনায় বেরিয়ে এসেছে ভিন্ন কথা। এই ঘটনায় আটক মূল আসামি ফজর আলী বিএনপি রাজনীতির সাথে জড়িত নন। স্থানীয় অনেকে বলছেন, ওই নারীকে সেদিন রাতে জোর করে ধর্ষণ করেনি, বরং ফজর আলীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। তারই জের ধরে 26শে জুন রাতের ঘটনা। কিন্তু সুযোগ সন্ধানীদের কেউ কেউ একে সংখ্যালঘু নির্যাতন হিসেবে অপপ্রচার চালিয়েছে, আবার কেউ কেউ রাজনৈতিক রং লাগিয়েছে। কুমিল্লা প্রতিনিধি আইজুল হকের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক মুসলিম যুবকের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহলে শুরু হয় তোলপাড়। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্ত ফজর আলীকে আটক করে। তবে এ বিষয়ে ভিকটিম ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ভিন্ন কথা। তারা জানান, ফজর আলীর সাথে ভুক্তভোগী নারীর ছিল পরকীয়া সম্পর্ক। ফজর আলীর সাথে ভিকটিম পরিবারের আর্থিক লেনদেনের কারণে প্রায়ই তাদের বাড়িতে যেতেন ফজর আলী। নাম্বার দেওয়ার পরে আমি ফোন দিছি, আমি বলছি ফোন দেন ভাই, আমি বোন, হ্যাঁ বলছে আপনি কে? তা আমি কই আমি আপনের বোন। ও তো চিনছি, কে লেগে? আমি কই আমার মায়ের বলে টাকা দিচ্ছে। কই হয় আমি আমার মারে টাকা কি দিবেন কি দিতেন না? আমি টাকা তো ফাইনে আছেন, ফাইলে তোমার মারে নিয়ে দিই আমি বাড়িতে নিয়ে। বৃহস্পতিবারে রাইতে 11:30 বাজে ফজর আলী দরজা তাইছে। আর পরে আমার মা আমার বাবা গেছে গা, একটা অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানে গেছে গা। আর আমার দুটা বাচ্চা ছেলে মেয়ে আছে, ঘুমাই গেছে। শুধু আমি একলা করে মেয়েছি, আর কেউই নাই গা। আশেপাশে গড় নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজাটা আসছে, আসার পরে আমার দরজা ঢাকা দিচ্ছে। আমি কিছু কাহিনি, আমি কই আপনি কেন? মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খিলিছে, হস হেঁটে জোরে ডাকা দিচ্ছে, পেয়ে গেছে, খিলি হয়ে গেছে। পরে মনে করেন দূষিত হচ্ছে, আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ আইসা পড়ছে, আইসা দুজনের মারছে। আর কড়া খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়া দিচ্ছে। টাকা লেনদেনের কথা স্বীকার করে ওই নারীর পরিবার জানায়, বৃহস্পতিবারের ঘটনার সময় তারা ছিলেন পাশের বাড়িতে। ভিতরে গিয়ে মারধর করা শুরু করছে। এরপরে আমি ঘরের ভিতরে গেছি, গিয়া সাইডা এমনি বরাবর গেছি আর আইছি, কোনো সুযোগ পাইছি না। এরপর তারা আমার মারতাছে, যেটা আমি কান্দা গিয়ে আমাকে ঘুরেছি। বিয়ার আগে যিনি আনছি লাভের উঠছে, আমি দেন বিয়ার কাছাড়লে আপনার দিলাম। এই দেখি ফজর
যদিও ফজর আলীর পরিবারের দাবি, ছেলেকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। মাইয়ার ফোন করে নিচে টাকা দিব, এই মাইয়ার তারা সল্লা দিয়া তারা টাকা পয়সা দিয়া তারা রান্না তো মাইর খাওয়াইছে। না, এটা দর্শন না, এটা এলাকাবাসী জানে, এলাকার সমস্ত সাধারণ মানুষ জানে এটা একটি পরকীয়া। তো সকলের প্রতি একটা মেসেজ থাকবে, সব তো যায় না, সঠিক তথ্য যায় না, তারপর আপনারা এগুলো পোস্ট শেয়ার করবেন এবং পোস্ট করবেন। ধর্মীয়ভাবে অন্য ধর্মের মানুষদের কাছে মুসলমান ধর্মকে বিকৃত করার জন্য, নস্যাৎ করার জন্য যদি করে থাকে তাদের আইনের আওতায় আনা উচিত। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপার। ওনার শ্বশুরবাড়ি থেকে বাকের বাড়ি আসছিলেন এবং গত পরশুদিন রাতে এই ঘটনা ঘটে এবং এলাকার কিছু লোক সেটা জানতে পেরে ফজর আলীকে মারধর করে এবং এক পর্যায়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টা তদন্তের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করে। সুষ্ঠু তদন্ত করে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 429 জন। আক্রান্তের সংখ্যা চলতি বছরে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে এই সময় ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন 358 জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট 9087 জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে উল্লেখ করা হয়। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 10,296 জনে পৌঁছেছে। এবার সারা বাংলা। নরসিংদীর শাহে প্রতাপের দগরিয়া রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বিকেলে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মনোহরদী উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা জজ মিয়া এবং তার স্ত্রী। নিহতের ভাই নায়েব জসিম বলেন, তারা নরসিংদীর ইন্ডিপেন্ডেন্ট কলেজে ছেলেকে ভর্তি করিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শাহে প্রতাপের দগরিয়া রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী মারা যান। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক প্রক্টর সহ 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে চায় আমেরিকা। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে অপেক্ষায় চীন। সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। এবং মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনা সাজানো, দাবি আসামির পরিবারের। পরকীয়ার সম্পর্ক ছিল বলছেন স্থানীয়রা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমরা সাথে থাকার জন্য ধন্যবাদ।